যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আলোচনাটা শুরু করেছিলাম, সেটি হচ্ছে ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ হবে, এটি সংসদে বলেছেন রেলমন্ত্রী। আমাদের সাথে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান রয়েছেন। অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। নতুন আরেকটি পরিকল্পনার নাম শোনা যাচ্ছে রেলপথে, সেই পরিকল্পনাটি নিয়েই জানতে চাই। ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ হবে, সেই সম্পর্কে আপনারা কি জানেন, সেখান থেকে আলোচনা শুরু করি। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথের কথা বলছেন, আসলে এই প্রকল্পটা কিন্তু অনেক আগে 2016 সালের দিকে প্রথম এই প্রকল্প নিয়ে আসলে আমরা কথা শুনি এবং দীর্ঘ 8 বছর ধরে আসলে এটার ফিজিবিলিটি স্টাডি চলেছে। 2019-এ গিয়ে আসলে মূলত মূল যে স্টাডি, আমরা ফিজিবিলিটি স্টাডির কথা বলছি, সেটা শুরু হয়ে 2021-এ গিয়ে শেষ হয়েছে। 21 সালের পর থেকে আসলে ফান্ডিং এজেন্সি অর্থাৎ ফান্ডিং পার্টনার কে হবে, সেই পার্টনারটা আসলে খোঁজা হচ্ছে। তবে এর মধ্যে আসলে অনেক পরিবর্তন চলে আসছে। আমি যেটা বলছিলাম যে এটা আসলে অনেক আগের একটা প্রজেক্টের আমরা আলোচনা করছি এবং এখানে কিছু কথাও আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ঢাকার জন্য যে পরিবহন কৌশল পরিকল্পনা আমরা বলি আছে, সেখানে কিন্তু আসলে এই বৃত্তাকার রেলের কথা কিন্তু বলা নাই। এটা 2016-র দিকে যখন রেলওয়ের মাস্টার প্ল্যান তৈরি করা হয়, তখন আসলে এই মাস্টার প্ল্যানের মধ্যে এই প্রকল্প প্রথম আমরা শুনতে পারি। তো আসলে যে স্টাডির মধ্যেও আমরা দেখছি কোথাও এই প্রকল্পের কথা বলা আছে বা কোথাও এটা বলা নাই। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু সার্কুলার যে রিং রোডের কথা বলছি, ঢাকার চারপাশে আরেকটা রিং রোড কিন্তু তৈরি হচ্ছে। তো এর মধ্যে আবার এই যে গতকাল আপনি বলছেন রেলমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ঢাকার চারপাশে রেলপথ, সার্কুলার রেলপথ তৈরি হবে। কিন্তু মজার কথা হচ্ছে এই যে রেলপথের কথা বলা হচ্ছে, এটার যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু একেবারেই, যে আমি যে রিং রোডের কথা বলছি ঢাকার চারপাশে ইনার রিং রোড, সেটার যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্ট ফলো করে কিন্তু করা হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যেহেতু আমি বললাম এই প্রকল্পটা অনেক আগের, ইতিমধ্যে আপনি জানেন যে মেট্রো রেল যেহেতু আমাদের চালু হয়ে গেছে এবং মেট্রো রেল কিন্তু ধীরে ধীরে এটাকে এক্সটেনশন করা হচ্ছে। আপনি জানেন যে ঢাকার চারিপাশে যে আমাদের বড় বড় 5টি জেলা আছে, সেই জেলা পর্যন্ত কিন্তু মেট্রো রেল এক্সটেনশন হবে। তো এখন এই যে এতগুলি প্রকল্প এবং সবচেয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের সার্কুলার যে রোড আছে, সেই রোডের অ্যালাইনমেন্ট কিন্তু ফলো করবে এই সার্কুলার রেল। তাহলে এদের মধ্যে সমন্বয়টা হবে কিভাবে? প্রথম কথা, ফান্ডিং এজেন্ট কে হবে? বিশেষ করে রেলের ক্ষেত্রে আপনি দেখবেন, যদিও ওনারা বলছেন যে এটা পিপিপি মডালিটিতে হবে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে, কিন্তু আমরা এমনকি মেট্রো রেলের ক্ষেত্রেও কিন্তু পিপিপি মডালিটিতে এখন পর্যন্ত আমরা কোনো প্রকল্প হতে দেখিনি। সাধারণত আমরা জাইকা বা এডিবি লোন বা কোরিয়ান লোনেই দেখছি যে মেট্রো কাজ এগিয়ে চলেছে। তো এখানে আসলে বেশ কিছু জিনিস কিন্তু ভাবতে হবে, কারণ আমি যেটা বলছিলাম এই প্রকল্প অনেক আগের, কিন্তু এর মধ্যে না, এই যে হাদিউজ্জামান, ভাবতে হবে, কবে ভাববেন? ভাবতে ভাবতে রেলওয়ের যে অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা, যে জনপ্রিয় হওয়া বা সবচেয়ে বেশি যাত্রী যাচ্ছে যে এই ট্রেনটিতে, সেটি আপনি বন্ধ করে দিচ্ছেন। আপনার লোকবল নেই, আপনার ইঞ্জিন চলে না, আপনার স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, আপনি সেই স্টেশনে আধুনিক করতে পারছেন না। এখনও আমাদের রেলওয়ে যে অবস্থায় চলে, সেটা তো বলা যেতে পারে যে পৃথিবীর আর কয়টা দেশে এরকমভাবে চলে, যখন তারা নিজেদেরকে ভীষণ আধুনিক দাবি করেন, তখন সেই জায়গাগুলিতে কথা না বলে, সেই জায়গাগুলির উন্নয়নের কথা আলোচনায় না এসে আমার বৃত্তাকার রেলপথ আলোচনায় আসছে। এটা নিশ্চয়ই একজন মন্ত্রীর বক্তব্যের উপরে আসলে সমালোচনা করা খুব কঠিন, কিন্তু কবে তারা আসলে সত্যিকার অর্থে ভেবে দেখবেন, সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে এই পরিকল্পনাগুলো কারা করেন, কোথায় হয়? জি, এটা আমি যেভাবে দেখি, আপনি দেখেন বিগত এক যুগে রেলে কিন্তু বিনিয়োগ হচ্ছে, একটা মোটা অঙ্কের বিনিয়োগ হচ্ছে। আমি যেভাবে দেখি যে এই যে বিনিয়োগটা যেহেতু অনেক হচ্ছে, এখন ব্রিফকেস কনসালটেন্ট অনেকেই আছে, একদম রেডিমেড প্রজেক্ট নিয়ে এসে যারা মন্ত্রণালয়ের, আমি মনে করি যে প্রভাবশালী বা যারা কর্মকর্তা আছেন, তাদের সামনে প্রস্তাবনা করছেন এবং সেখান থেকে আসলে এই ধরনের প্রকল্পের অনেকটা ফিজিবিলিটি স্টাডির জন্ম হয়। কারণ আমি বলছিলাম আমাদের আরএসটিপি যেটা আমরা বলি, সেখানে কিন্তু আসলে বৃত্তাকার রেলের কথা বলা নাই। এমনকি আপনি জানেন যে সাবওয়ে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। হঠাৎ করে আমরা একদিন দেখলাম যে সেতু বিভাগ তারা সাবওয়ের ফিজিবিলিটি স্টাডি শুরু করলো। তো এই যে আসলে প্রকল্পগুলো বিভিন্ন সংস্থা তাদের মতন কোন প্রকল্প নিচ্ছে, ফিজিবিলিটি স্টাডি করছে। এমনকি এই যে রেলের কথা বলছেন, রেল বিগত এক যুগে আমার ধারণা প্রায় 850 থেকে 900 কোটি টাকা ব্যয় করেছে ফিজিবিলিটি স্টাডির পেছনে। সেখানে অনেক উচ্চাভিলাষী প্রকল্পও ছিল। আপনি জানেন বুলেট ট্রেনের আমরা স্বপ্ন দেখেছি, সেই প্রকল্প কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি, কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে উচ্চ যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু আবার এটাকে ডিফেন্ডও করেছেন যে ফিজিবিলিটি স্টাডি এখন হয়ে থাকলো, যখন আমরা ফান্ডিং এজেন্ট খুঁজে পাবো আমরা তখন বাস্তবায়ন করব। এইভাবে তো আসলে হয় না।
আপনার যে ফান্ডিং কে করবে সেটার যদি নিশ্চয়তা একেবারে না থাকে, এবং এই যে হঠাৎ করে ফিজিবিলিটি স্টাডি সামনে চলে আসছে, এটা তো আসলে হতে পারে না, কারণ মাস্টার প্ল্যান আছে। আপনার মাস্টার প্ল্যানের বাইরে যে প্রকল্প নেওয়া, এটা তো একটা খারাপ আসলে দৃষ্টান্ত। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা বলছিলেন রেল আসলে কবে ভাববে, দেখেন আমিও যেটা মনে করি, রেল এই যে উচ্চাভিলাষী অনেক প্রকল্পের কথা বলে, কিন্তু এই এই যে উন্নয়নগুলো অনেকটা এক্সেন্ট্রিক উন্নয়ন, নতুন নতুন প্রকল্প নেওয়া, নতুন রেলের এক্সপ্যানশন, নতুন স্টেশন, কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে পুরাতন রেল লাইনগুলি বন্ধ হয়ে যাচ্ছে, জরাজীর্ণ রেল লাইন, লোকোমোটিভ মেয়াদ উত্তীর্ণ, বুড়ো হয়ে গেছে। আবার আপনার লেভেল ক্রসিং গুলো এখনো অরক্ষিত। আমরা কিন্তু গতি তুলতে পারছি না, বরং আমরা দেখছি যে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের অনেক রেলপথের সেকশনগুলিতে ধীরে ধীরে গতি কমে যাচ্ছে, কারণ ওই জায়গাগুলি কিন্তু রেল নজর দিচ্ছে না, তাদের লোকবলের ঘাটতি আছে, অর্ধেক লোকবল নিয়ে তারা রেল পরিচালনা করছে। সেবাটা দিবে কে? তা আপনি নতুন নতুন প্রকল্প নিচ্ছেন, কারণ এখানে বিনিয়োগটা অনেক ভারী, আগ্রহটা অনেক ভারী, কিন্তু আমার পুরাতন রেল নিয়ে তাদের কোনো আসলে দয়া ময়া নাই, এরকম একটা অবস্থা। তো এই কারণে আমি মনে করি আরেকটি বিষয় একটু জানতে চাই যে সেটা তো নাই, কিন্তু রেলের আমরা সবসময় শুনে থাকি যে রেলের অনেক জমি রয়েছে, সেগুলো আসলে তারা অধিগ্রহণ করতে পারলে, সেগুলো তারা নিজেদের করতে পারলে, অধিগ্রহণ বলবো না, নিজের জমি নিজের কাছে ফেরত দিতে পারলে আসলে রেলকে আরো উন্নত করা সম্ভব, আরো আধুনিক করা সম্ভব। এই জায়গাটিতে সংকট কোথায়, কেন সেটা সম্ভব হয় না? দেখেন, আমি যেভাবে দেখি যে শস্যের মধ্যে ভূত থাকলে তো আপনি উদ্ধার করতে পারবেন না। রেলের যে জমি আছে, এই জমির যে অমিত সম্ভাবনা আছে, ব্রিটিশ আমল থেকে আমরা উত্তরাধিকার সূত্রে কিন্তু এই আমরা রেলের পাশে জমি পেয়েছি। আপনি শুনে আশ্চর্য হবেন, এখনো আমার ধারণা প্রায় 7,000 একর জমি আছে বিভিন্ন জায়গায়, সেই জমিগুলি কিন্তু বেদখলে আছে। কিন্তু এই বেদখলে যে আছে, এটা তো দীর্ঘদিন ধরে আমরা শুনছি, এটা উদ্ধার করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ আমার চোখে অন্তত ধরা পড়ে না। কারণ আমি যেভাবে দেখি, হয়তো বা রেলের ভিতরে কিছু কর্মকর্তা কর্মচারী আছে, তারাও আসলে এখান থেকে সুবিধাভোগী। তো এখানে আসলে রাজনৈতিক সদিচ্ছা, যেটা আমরা সবসময় বলি, এটা যদি কাজ না করে, কারণ এটা তো কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা তো রেলের জমি। তো রেলের জমি দখল করে অনেকে কোটিপতি হয়ে গেছে, কিন্তু রেল অ্যাজ এ অর্গানাইজেশন এই জমিগুলি ব্যবহার করে, তারা যদি আসলে বাণিজ্যিকভাবে এই জমিগুলি ব্যবহার করতে পারতো, আমি তো মনে করি রেলকে আসলে ভর্তুকি দেওয়ারই কথা না। রেল তো তাদের জমি ব্যবহার করে কোটি কোটি টাকা সেখান থেকে আয় করার কথা। সেই আয় রেলের যে ভাড়ার স্ট্রাকচার আছে, যেটা আপনি ভাড়া নিয়েও কথা বলছিলেন কিছু আগে, সেই ভাড়ার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, ভাড়াটা তো আরো বেশি যাত্রী বান্ধব করা সম্ভব। এবং সাবসিডির কথা আমি বলছি, রেলকে প্রতি বছরই আমরা দেখছি যে রেল লোকসানে যাচ্ছে, একদিকে বিনিয়োগ হচ্ছে, অন্যদিকে রেলের গতি কমছে, সেবা কমছে, এবং লোকসানটা বাড়ছে। তো সেই জায়গায় রেলের জমি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, প্রত্যেকটা স্টেশন ঘিরে সেখানে কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করার সুযোগ ছিল, সেখানে 5 স্টার হোটেল হবে, রিক্রিয়েশন সেন্টার হবে, অনেক কিছু করা সম্ভব ছিল। এমনকি পিপিপি মডালিটিতেও অনেকে কিন্তু অর্থায়নের জন্য প্রস্তুত, যে এই জমিগুলি ব্যবহার করে তারা পিপিপি পার্টনারশিপে যেতে চায়। কিন্তু এটার জন্য আসলে পরিকল্পনা লাগবে, আয়োজন লাগবে। হাদিউজ্জামান, আপনার সাথে আসলে এটি নিয়ে আমার ব্যক্তিগতভাবে, আমার মানে গণমাধ্যম কর্মী হিসেবে বহুবার কথা হচ্ছে, সেটা হয়তো হিসাবই করতে পারবো না আমরা দুজন কতবার কথা বলেছি। কিন্তু আপনার কাছে যদি আমি একদম সুনির্দিষ্টভাবে তিনটি খাত বলি, যে এই তিনটি বিষয় বা এই চারটি বিষয় যদি এই মুহূর্তে এখনই সমাধান করা সম্ভব হয়, মনোযোগ দেওয়া সম্ভব হয়, তাহলে একটা বড় পরিবর্তন আসবে, দীর্ঘমেয়াদী না, স্বল্পমেয়াদী। সেগুলো কি হতে পারে রেলের ক্ষেত্রে? দেখেন, স্বল্প মেয়াদের মধ্যে আমি প্রথমেই বলবো, আসলে এই যে আমরা বারবার বলছি রেলের গতি বাড়ছে না, আপনার কোনো বিনিয়োগের দরকার নাই। রেলের পাশে যে অবৈধ স্থাপনা হয়েছে, আপনি এটা যদি সরিয়ে ফেলতে পারেন, আপনি দেখবেন রেলের গতি বেড়ে যাবে। কারণ আমার গতি আমি বাড়াতে পারছি না, কারণ আমার দুই পাশে অনেক ধরনের ফ্রিকশন আছে, সাংঘর্ষিক অবস্থা। যারা লোকোমোটিভ চালায় তারা তো আসলে গতি বাড়াতে পারছে না। এবং দ্বিতীয়ত, আমি যেভাবে দেখছি যে আসলে স্বল্প মেয়াদী যে জিনিসটা করা দরকার, আসলে রেলের যে সময়সূচি যে বিভ্রাট আমরা দেখছি, আপনি দেখেন এখনো ঈদ আসেনি, আমরা দেখছি যে উত্তরবঙ্গের বিশেষ করে ট্রেনগুলি তারা কিন্তু একটা বড় বিলম্বের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে এই সময়সূচিটা আসলে তাদের একটা টাইম টেবিলও আছে, আপনি নিশ্চয়ই জানেন। এই টাইম টেবিলটা অনেক সময় কাগজে কলমে খুব সুন্দর করে দেখানো থাকে যে তাদের কোনো বিলম্ব হচ্ছে না। তো এই টাইম টেবিলটা আসলে আপডেট করতে হবে, নাহলে আসলে প্রকৃত চিত্রটাও কিন্তু আমাদের যাত্রীদের সামনে আসে না। যাত্রীরা কেন স্টেশনে এসে বসে থাকবে? আপনি স্বল্পমেয়াদী বলছেন, আমি তো মনে করি যে আসলে রেলে যে বিনিয়োগ হয়েছে এত কিছু দরকার নেই। আপনি মোবাইলে একটা খুদে বার্তা পাঠিয়ে দেন যে আপনার যে ট্রেনটা এতক্ষণ বিলম্ব আছে, এটাও তো যাত্রী সেবার একটা পার্ট। কিন্তু আমরা দেখছি যে একটা মেসেজ দেওয়ার প্রয়োজনীয়তাও কিন্তু রেল কর্তৃপক্ষ অনুভব করে না। আপনাকে স্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। এই ধরনের ছোট ছোট কিছু পদক্ষেপ, যেটা আমি বলছি কোনো বিনিয়োগ লাগবে না,
এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া রেল এখন যে যে জায়গায় খাদের কিনারায় আছে সেখান থেকে আসলে সরে আসতে পারবে না। এই জন্য লোকবলের যে ঘাটতি, আমি বারবার বলছি যে অর্ধেক লোকবল নিয়ে রেল চলছে। এত বিনিয়োগ হলো, এত বিনিয়োগ সব অবকাঠামোর পিছনে, কিন্তু আমার লোকবল এটা তো আর ওভারনাইট রাতারাতি তৈরি করা যায় না। দক্ষ জনবল, স্মার্ট জনবল এবং অ্যাকাউন্টেবিলিটি, সেটা একটা বড় জিনিস। এবং স্বল্প মেয়াদে আপনি বলছেন, আমরা তো অ্যাকাউন্টেবিলিটি তো নিশ্চিত করতে পারলাম না। আমরা যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, রেলের যে অনিয়ম অব্যবস্থাপনা সেটাও তো আসলে কমে যেত। এবং সেক্ষেত্রে যে লোকসান আমরা দেখছি, লোকসান কেন হয় রেলে? যাত্রীর তো অভাব নাই। আসলে লোকসান হয় ওই কারণেই, কারণ এখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ঘাটতি আছে, অনিয়ম আছে, অব্যবস্থাপনা আছে, কেনাকাটায় দুর্নীতি আছে। এটা কিন্তু স্বল্প মেয়াদেই বন্ধ করা সম্ভব। অনেক ধন্যবাদ জনাব হাদিউজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য।